ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণের মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অক্টোবরের এক স্নিগ্ধ সকাল। গ্রামের পথে চলেছি, 4 জনের একটি ফিল্ম ইউনিট। আমরা ডকুমেন্টারি ফিল্ম মেকিং কোর্স শেষ করেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি হাতে কলমে কাজ শিখতে। এটাই হবে আমাদের নির্মিত প্রথম ছবি। আমরা বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছি মুক্তিযুদ্ধকে। আমাদের ফিল্ম মেকিং ক্লাসে 71 সালের শরণার্থীদের বিভিন্ন ছবি দেখানো হতো। এসব ছবির হাজার হাজার শরণার্থীর মধ্য থেকে অন্তত একজনকে আমরা আমাদের ছবির বিষয় হিসেবে বেছে নিতে চেয়েছি। অনেক গবেষণার পর আমরা পেয়েও যাই, একজনকে নয় 3 জনকে, রমেশা বেওয়া, বিনোদিনী দাসী আর কমলিনীকে। এই 3 নারী 71 সালের সেই দুঃসময়ে স্বামী, সন্তান আর সামান্য সম্বল নিয়ে গ্রামের অন্যান্যদের সাথে বেরিয়ে পড়েছিলেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু চুকনগরে পাকখানাদার বাহিনী, রাজাকার আর বিহারীদের নৃশংসতার মুখোমুখি হন তারা। অনেকের মতো তারা বিধবা হয়ে কোনো রকমে বেঁচে ফিরে আসে নিজ গ্রামে। শুরু হয় এক দুর্বিষহ জীবন। তাদের মুখ থেকে এই গল্প শুনতে আমরা চলেছি খুলনার কাতিয়া নাংলায়। ফারুক। জি ভাইয়া। এই যে গ্রামের ভিউটা দেখছো, এটা শুট করো। ওকে। যেটা এডিটিং এর ইনস্টেট হিসাবে কাজে লাগবে। এমি। জি ভাইয়া। ফারুককে হেল্প করো, হারি আপ। আচ্ছা আদনান ভাই, আমরা স্ক্রিপ্টে 2-একটা কোশ্চেন অ্যাড করব। করতে পারো, তবে এটা মাথায় রেখো, অনেক বছর পর তাদের জীবনের কথা শুনতে চাচ্ছি। বিভিন্ন ধরনের ভয় প্রভাব তাদের উপর আছে। তাদের বিশ্বাস অর্জন করতে না পারলে তারা কিন্তু আমাদের সামনে মুখ খুলবে না। ঠিক আছে। আচ্ছা, আমরা জহির স্যারের কোনো ইন্টারভিউ নিতে পারি? উনি রাজি হবেন। স্যার, এটা কোথায় তবু? ওই বেঞ্চটা ওই গাছতলায় রাখ। স্যার, শুটিং করতে ওনারা কজন আসবেন? ঢাকাতে 4 জন আসবেন, আর কাইতে নাংলাতে রমেশ আবু, বিনোদিনী আর রঞ্জিতের মা আসবে। দুপুরে এরা সবাই এখানে খাবে। এই তোরা কিন্তু আমারে না কয়ে কোথাও যাস নে, শুটিংয়ে মেলা ঝামেলা। ঠিক আছে স্যার। বিপ্লব, ওই বারান্দায় পার্টিটা বিষয়ে দে, আমি আসতেছি। এই শোন, দুপুরে তোরা এখানে সবাই খায়া যাবি।
ও ফুপু, ও পিসির দল, দল বাজে এত সকালে আমারে গ্রামে কনে যাচ্ছ? জহিরগের বাড়ি। জহিরের বাড়ি? তা তো বুঝলাম, ওখানে কি? আচ্ছা, এত কথা কতিস কেন? কাজ থাকতে পারে না? ও, বিধবা ভাতার জন্য তবদিল করতে যাচ্ছ জহিরের কাছে? আয় রমেশ বাবু, আয় লননি, আয় আয়। বুঝতে পারছি, সামনে ইলেকশন, জহিরের ইলেকশন করতে যাচ্ছ। হ্যাঁ, সময়টা আসুক। আদনান ভাই, আর কত দূর? আচ্ছা, কাতেলাঙ্গি গ্রামে পৌঁছাতে আর কত সময় লাগবে? আধ ঘন্টা মতন। রাস্তা খারাপ, ভ্যান নিয়ে যাওয়া যাবে না। তা কাতেনাংলা গ্রামে আপনারা কার বাড়ি যাবেন? জহির স্যারের বাড়ি। চেনো স্যারকে? চেনব না কেন, স্যারে আমরা সবাই মাননি করি। স্যার তো গতবার ইলেকশনে খাড়াইছিল। রেজাল্ট কি, জিতেছিলেন? না, এই ভোট দিতে যেও দিইনি। এটা কেমন কথা হলো? বললেন তো সবাই মাননি করে। হ, এখনো মাননি করি। তয় গ্রামের মাথারা কইল এত সৎ মানুষে ভোট দিলি কাজ হবি না, তাই দিইনি। ইন্টারেস্টিং। এটা কেমন কথা হলো ভেনালা ভাই? আমার নাম মুকলেশ। ও হ্যাঁ, মুকলেশ। মুকলেশ ভাই, এটা কেমন কথা হলো? গ্রামের মাথারা সব কলো, টাউট বাটপাড়ের সাথে পাল্লা দিতে গেলি 2 নম্বর না হলে চলে না, তাই গতবার দিইনি। তো এখন হারে হারে বুঝতেছি 2 নাম্বারই হয়। তয় এবার ভোটটা ছাড়রেই দেবো, যা থাকে কপালে। তোমরা আইসে পড়েছো? ও জহির, কি করতে হবে তা তো করলি নে বাপ। ওই 71 সালের উপরে একটা ছবি হবে, তোমাদের সেই অভিজ্ঞতা ওরা ক্যামেরা দিয়ে টিপ করবে। একবার তো কয়েছিলাম, আর কতবার কব? সে তো কয়েছিলে কাগজের জন্যই, এখন ক্যামেরার সামনে কবা, তোমাদের ছবি দেখা যাবে। ছবি দেখায় কি হবে? ওই বায়োস্কোপের বাসকে ছবি দেখালে গ্রামে আর মুখ দেখাতে পারবো না। ও জহির, ওই দেশের যা ভাও, এখন মুখ খুললেই তো বিপদ হতে পারে। আমাদেরটাও যেমন তেমন, তোর তো 70 আরো বাড়বে নে। আসার সময় ওই রমজান রাজাকারের সোয়াগ মুক্তারের সাথে দেখা হলো। তাতে কি হয়েছে? ভয় কিসে? ভয় কি আর সাধে পাই? আচ্ছা, তোমরা যদি মুখ না খোলো তাহলে মানুষজন জানবে কি করে? একদিন পর এইসব কথা কইয়ে কি হবে না তা কিরা কবে। ও রঞ্জিত, নমস্কার মুক্তাদা। লম্বা পা ফেলায় কনে যাচ্ছিস? বাড়ির দিকে যাচ্ছি। কনে গেছিলি? খুলনাতে 2 দিন আগেই গেলাম। তা কি জন্যে? এই আমার সেলুনের জন্যে নতুন খুর, ফিটকারি, সাবান কিনতে গেলাম। তো রঞ্জিত, হঠাৎ তোকে এরকম নড়াচড়া শুরু হয়ে গেল, কে ক্ষতি পারিস? কি করছেন? কিসের নড়াচড়া? কেন বুঝতে পারতেছিস নি? তোর মা রমেশা আর বিনোদিনী দল বাইদে জহির মাস্টারের কাছে গেল। কি ব্যাপার? মায়েরা মাস্টার সাহেবের বাড়ির দিকে গেছে নাকি? একেবারে আকাশ থেকে বললি মনে হচ্ছে। আমি 2 দিন বাড়ি ছিলাম না, তাই জানি না। আচ্ছা, সত্যি করে কদিন এই জহির মাস্টারের সঙ্গে তোকে এত দহরম মহরম কিসের? তোরা মনে হয় সাপের 5 পা দেখেছিস না? কি যে কন মুক্তাদা, আমরা কারো সাথেও নেই, পাশেও নেই। কথাটা যা খুলি মনে রাখিস।
আপনারা যতই হাঁটাহাঁটি করেন না কেন আমি আর ঢাকায় যাচ্ছি না। উনি আর ঢাকায় যাবে না। তা আপনারা আমাকে গ্রামে শুটিং করতে আইছেন, কি বই নায়ক নায়িকা কিটা? এটা কোনো বই টয়ের শুটিং না ভাই। এই তাহলে কি টিভি নাটকে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি ফ্যান ঠেলছি। কোন চ্যানেলে দেখাবে? আমাদের উপজেলা সদরে ডিশে লাইন আছে। নাটক না, একটা ডকুমেন্টারি ফিল্মের শুটিং। সেইটা আবার কি? ও মকলেশ, আপনি কনে যাচ্ছো? জহির স্যারের বাড়ি। ইনারা কারা? টেলিভিশন চ্যানেলের শুটিং পার্টি। স্যারের বাড়ি আজই শুটিং হবে। রমেশা, বিনোদিনী, কমলা সবাই জহিরের বাড়ি থেকে যাচ্ছে, আবার এই শুটিং পার্টিও যাচ্ছে। ব্যাপারটা জহির শুরু করলো কি? না, আজকের হাটে যাব না, একে তামাশা দেখবো। মোকলেশ ভাই, লোকটা কে? লোকটা পাক্কা 2 নম্বর। গ্রামে যে কয়টা 2 নম্বর আছে তার মধ্যে এটা শিরোমণি। এটার নাম কি? মুক্তার মুন্সি, বাপের নাম রমজান মুন্সি। তয় রমজান রাজাকার নামেই চেনত সবাই। গত বছর মরছে। মুক্তার মুন্সির পেশা কি? জমি জেরত কেনা বেচা। তবে মুন্সি এখন একটু চাপে আছে, তা না হলে দেখতেন ভ্যান থামাইয়ে কত জেরা করতো, পেটের কিরমি বাইর করে ছাড়তো। স্যার নমস্কার। মা বলে আপনাকেও এখানে আইছে? হ্যাঁ আইছে তো। তুই বলে খুলনা গেছিলি? হ্যাঁ, এই তো আসতেছি। আমার সেলুনের জন্য নতুন খুর, ফিটকারি, সাবান কিনতে গেলাম। তা মা কোনে? ওই বারান্দায় বসে আছে। মা হ্যাঁ, কখন আইলে? সেই সকালে। অবাক, তুই কি করে জানলি যে আমরা এখানে? বাড়ি গেছিলি? মুক্তার মুন্সির সাথে দেখা না হলে তো বাড়ি চলে যেতাম। ও রঞ্জিত, এই মুক্তারের সাথে তোর কনে দেখা হলো? বড় রাস্তায় অফিসে। তো তোমরা এখানে আইছো কেন? ওই জহির আসতে কলো, তাই আলাম। জহির ভাই, খুব কি দেরি হয়ে গেল? আরে না না, সব ঠিক আছে। রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়নি তো ভাইনি? কষ্ট তো একটু হবেই, রাস্তা খারাপ। ভ্যানটা ওই পারে রেখে আসতে হইলো। না, মোটেই না। আপনাদের গ্রামটা রিয়েলি খুব সুন্দর। তা ওনারাও সব কোথায়? ওই যে বসে আছেন। তার আগে আমার ইউনিটের সঙ্গে আপনার পরিচয় করে দিই। ফারুক আমার ক্যামেরাম্যান, হিমি আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর হচ্ছিল তুরিন সাউন্ড ডিপার্টমেন্ট দেখছে। আচ্ছা আচ্ছা। আর ইনি হচ্ছিল জহির ভাই, যার কথা তোমাদের সবাইকে বলেছি। ইনি একজন মুক্তিযোদ্ধা, কলেজের টিচার, আর সব থেকে বড় বিষয় আমাদের এই ডকুমেন্টের বিষয়টা ওনার লেখা থেকে পেয়েছিলাম। ভাইডি, তোমাকে একটা কথা বলি। এই মানুষগুলো ৭১-এর গণহত্যা সম্পর্কে কারো কাছে কিছু বলতে চায় না। কেন? ভয়। এদের মনের মধ্যে নানান রকম ভয়, নানান রকম আশঙ্কা। এরা অত কিছু বোঝে না, কিন্তু কিছু তো আজ করতে পারে। বেশি কিছু বোঝে না বলে ভয়টা একটু বেশি, তাই মুখ খুলতে চায় না। কিন্তু স্যার, ওরা মুখ না খুললে আমরা শুটিং করব কিভাবে? না না, তোমাদের অসুবিধা নাই, তোমাদের কাছে মুখ খুলবে। জহির ভাইয়ের কারণে সে ভয়টা ওভারকাম করতে পেরেছে। ওরা কথা বলতে রাজি হয়েছে। ভ্যানালো মোকলেশ ভাইয়ের কাছে শুনলে না, গ্রামের সবাই জহির ভাইকে রিলাই করে, সম্মান করে। জহির ভাই তাদের কোনো বিপদে ফেলবে না, এইটুকু ভরসা তাদের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প পরে হবে না। তুমি তোমার শুটিং এর কাজ শুরু করো। এই এনারা অনেক দূর থেকে এসেছেন তো, এই বিকেল বিকেল বাড়ি ফিরতে হবে। আর ভিড় হলে তো তোমারই কাজে অসুবিধা হবে। এই যে বউ, এই সময় এসে পড়েছে। এই যে বসে আছে, তুমি যাও কথা বলো। আচ্ছা ফারুক, আমাদের জোনটা হবে এটা। তুমি জোনটা ক্লিয়ার করো, ধরো এটা। আমি তোমাদের সাথে কথা বলে আসি। তুরিন আমার সাথে এসো।
মুক্তিযুদ্ধের সময় এই কাতিয়ানাংলা গ্রামের প্রায় সবকটি পরিবার নির্মম গণহত্যার শিকার হয়েছিলেন। সেদিন যারা ভাগ্যক্রমে বেঁচে ছিলেন তাদের মধ্যে অনেকেই আজ বেঁচে নেই। শরণার্থী হয়ে দেশ ছেড়ে যাওয়ার পথে সশস্ত্র হামলার মুখে পড়ে অনেকেই প্রাণ হারায়। সেই গণহত্যা থেকে বেঁচে যাওয়া এই 3 মহিলা, সেদিন এরা 3 জনই স্বামীহারা হয়েছিলেন। সেই নৃশংস ঘটনাটি ওদের 3 জনের মুখ থেকে নিছক শোনার জন্যই এই আয়োজন নয়, একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্রের অংশ হবে তাদের এই সাক্ষাৎকার। ওনার মাথার কাপড়টা সরাতে হবে, কিছুই পাওয়া যাচ্ছে না। খালাম্মা, মাথার কাপড়টা একটু সরাতে হবে, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, ওকে। হিমি, অডিও চেক করছি, ওনাদেরকে কথা বলতে বলো। আপনারা একটু কথা বলুন, অডিও চেক হচ্ছে। খালাম্মা, আপনার নামটা বলুন। রমেশা বেওয়া। একটু জোরে বলবেন। আপনার স্বামীর নাম? স্বামীর নাম তো মুখে আনতে হয় না, অকল্যাণ হয়। সরি। মাসিমা, আপনার নাম? বিনোদিনী দাসী। মাসিমা, আপনার নামটা একটু বলবেন। কলম তো বিনোদিনী। না না, আপনাকে না, আপনার পাশের জনকে। কমল, তোরে করছে। আমার নাম কমলিনী, আর এটা আমার ননদ, আর উনি আর আমরা একই গ্রামে থাকি। অডিও পেয়েছেন? জহির ভাই, আমরা কি শুরু করব? হ্যাঁ, করো। আচ্ছা, আমরা আপনাদের সাথে একটু গল্প করব। একদম ইজি হয়ে বসুন, ভয়ের কিচ্ছু নেই। আর আমরা আপনাদের কাছে যা যা জানতে চাইবো ঠিক ঠিক তাই বলবেন। ঠিক 71 সালে যা ঘটেছিল তাই বলবেন, ঠিক আছে? ইউনিট রেডি? ওকে, ক্যামেরা রোল। রোল। 5 4 3 2 1 0। হিমি, কোশ্চেন। রমিসা খালা, 71 সালে আপনার বয়স কত ছিল? তা তো করতে পারবো না নে, তাই ওই গন্ডগোলের বছর আমার সাওয়ালটা কেবল হুকো কাটতে শিখিল। সে সময় গ্রামের মেয়েদের ওই 15-16 বছরে বিয়ে হয়ে যেত, আর তাগের সাওয়ালরা ওই 12-13 বছরেই মাঠে যাইয়ে বাপ বেটা একত্রে হুকু টানত। দেশ স্বাধীন হয়েছে 40-41 বছর। এইবার হিসেব করে বয়সটা বার করে নাও। হিমি, কোশ্চেন। কমলিনী মাসি, 71 সালে আপনার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সে সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। ও কমল, কতি কোশ্চেন? আমি কমলিনী, আর এটা বিনোদিনী। আমাকে নামের মিল থাকলেও কিন্তু আমার বোন না, আমার ননদ। আমি অনেক অল্প বয়সে বিধবা হয়েছি। এই যুদ্ধের 1 বছর আগেই আমার বিয়ে হয়েছিল। সেই সময় আমার সাওয়ালটা পেটেছিল। ওই যে আমার সাওয়াল রঞ্জিত। আমার স্বামীরে গুলি করে মারার 4 মাস পরে আমার রঞ্জিতের জন্ম হয়। কমলিনী আর বিয়ে করেনি। শুধু তিনি নন, এরা কেউই আর বিয়ে করেননি। মেয়েদের যে একবারই বিয়ে হয়, পালকি চড়ে শ্বশুর বাড়ি যায়, আর খাটিয়ায় চড়ে যায় মহাপ্রস্থানে। এদের প্রায় 3 যুগের বৈধব্য জীবন। পিতৃহারা সন্তানদেরকে বুকে আগলেই তারা এত দূর পর্যন্ত এসেছেন। একান্নবর্তী পরিবারের অন্য সদস্যরা থাকে, কিন্তু স্বামী না থাকলে নারী একাই। আজ এরা সবাই বার্ধক্যে পৌঁছেছেন। শরীরের গাঁথুনি আলগা হয়ে পড়েছে, কপালে মুখে বলিরেখা স্পষ্ট। দাম দিয়ে কিনেছি বাংলা, কারুর দানে পাওয়া আমি দাম দিছি প্রায় লক্ষ কোটি, জানা
জগৎময় আমি দাম দিয়ে কিনেছি বাংলা। আপনারা কবে গ্রাম ছাড়লেন? জ্যৈষ্ঠী মাসের প্রথম দিকে, তাই তারিখ কতি পারবো না নে। সে সময় আমাদের উত্তর কোণার কাঁঠাল গাছটার বত্তি কাঁঠাল সবে পাকতে শুরু করিল। গ্রামে সবাই গেলেন? সকলে, ওই একজনও বাদ ছিল না। হিন্দু মুসলমান সবাই বাড়ায় পড়লো, একজনও বাদ ছিল না। ওই কতি লাগলো যুদ্ধ বাইধে গেছে, সহজে থামবে না নে। কোন সময় মিলিটারি আসে তার তো কোনো ঠিক নেই। তো গ্রামে থাকলে তো মরতে হবে না, তাই সকলের পাশ পাশ ওই আমরাও হাঁটা দিলাম। কতজন ছিল আপনাদের দলে? তা 10-12 ঘর মিলে 60-70 জন হবে, তাই না? না কমল, আরো বেশি হবে, 100 তো হবে। তা হবে, তা হবে। তা কিভাবে গেলেন? কেউ পায়ে হেঁটে, কেউ নৌকোয়। আমরা বাড়ির থেকে নৌকোয় করে একেবারে রাত থাকতেই রওনা দিলাম। হ্যাঁ, রাতের মধ্যে পুরো গ্রাম একেবারে ফাঁকা হয়ে গেল, একটা কাকপক্ষী ছিল না গ্রামে। তারপর ওই সকালবেলা ওই নৌকাটা এক জায়গায় গিয়ে থামলো, সবাই নামলাম। কোন নদী নাম বলতে পারেন? নাম করতে পারবো না নে। তো সেই জায়গাতে আমরা এই 3 ঘর আর ওই পুপাড়ার 2 ঘর মিলে পায়ে হেঁটে এসে পড়লাম চুকনগর। চুকনগর কোথায়? বাজারে, নদীর এই পারি। সেটা কোন জায়গা বলতে পারেন? তা তো জানি নে। ও রমেশ বাবু, তুমি নাম কতি পারো? কতি পারো না? ভদ্রা নদী। ও, ভদ্রা নদীর কোন পারে ছিলেন আপনারা? এই পারে। আমরা ওই পুকুরের ধারে কটা ইট বিছায় ভাত রাঁধতেছিলাম, সেই সময় আমরা গুলির শব্দ শুনতে পেলাম। সবাই ভয় পাইয়ে দৌড়ে একেবারে পুকুরের মধ্যে নেমে পড়লো। আমরাও ভয়ে ভাতের হাঁড়ি টাড়ি ফেলায় একেবারে পুকুরের দিকে দৌড়তে লাগলাম। কয়েক বিটা আমাদের কয় পিছন থেকে যে দৌড়য় না, ও বাঁশের গিটে ফুটতেছে। আরে কত গিরে কুদানতে ফুটবে, তাই দেখার জন্য আমরা পুকুরে নাইমে দেখতে লাগলাম কি হতিছে। তারপর ওই মিলিটারিরা গুলি করতে করতে পুকুরটা ঘিরে ফেললো। শুধু মিলিটারি, আর কেউ ছিল না? ছিল, ওই আরো অনেক বেটারা ছিল। তো আমরা তো সবাই চিনি নে বাবা। তো চিনবি কেমন করে? তারা তো সবাই ছিল খুলনাতে, বেহারি। তাগর সঙ্গে আবার গ্রামের কয়জন রাজাকারও জুটিল। সকলের হাতে রাইফেল, তলোয়ার সব লুট করতে আইছিল। ওরা সকলে আমাকে কানেতে নাকেতে সব সোনার দুল, নাকের ফুল টাইনে টাইনে ছিঁড়ে দিচ্ছিল। কি যে খবরে ভাই সেই সব দিনের কথা, আল্লাহ যেন শত্রুরাও তাকে সামনে না ফেলায়। ওই লাশের আঙ্গুল কেটে আংটি নিতে আমি দেখেছি নিজের চোখে। সেই সব দিনের কথা মনে উঠলে পরে গায়ে কাটা দিয়ে ওঠে বাবা। কি যে সব দিন পার করেছি তা কবে কিনা। আপনি কিছু বলুন। হ্যাঁ, আমরা যখন পুকুরে ঝাঁপাই পড়লাম তখন আমার স্বামী পাশেই ছিল। ওরা বিটাগেরে বাইসে বাইসে মারতে লাগলো। আমি ভয়ে পানির মধ্যে ডুব দিলাম। যতক্ষণ দম থাকে আমি ডুবোই থাকলাম। আবার মাথা তুললাম, মাথা তুলে দেখি পুকুরের পানি সব লাল হয়ে গেছে। আমি চিৎকার করে কলাম, তোমরা শুধু বিটাগেরে মারতেছো কি জন্যে? আমাকেও মাইরে দাও। কইলাম, মাগি তোরা তো এমনি মরে যাবি, তোকে আর কি মারবো? তারপর ওরা সবাই মাইরে তুই চলে গেল। আমার স্বামীর এই হাতে একটা আর এই ঘাড়ের পিছনে গুলি লাগিল। সে ছিল অনেক উঁচা লম্বা।
তখনও মরেনি, কাতরাচ্ছিল। ওই হারামখোর বিহারের বাচ্চা, মানে রাজাকারের বাচ্চারা তারে টাইনে নিয়ে ওই মিলিটারির সামনে ফেলালো। আর ওই রাইফেলের মাথার মধ্যে যে ছুরি ছিল, সেই ছুরি দিয়ে একটানে তার পেট ছিঁড়ে নাড়ি বুড়ি সব বাইর করে ফেলালো। আমি খালি পুকুরের মধ্যে দেখলাম তার শরীরটা দুইবার ধরে থেমে গেল। আল্লাহ তারে তার কষ্ট দেখে লয়ে গেছে, তারে শান্তি দেশে। দাম দিয়ে কিনেছি বাংলা, কারুর দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। আমি তখন জলের মধ্যে খালি ডুবুতি লাগলাম, খুঁজতে লাগলাম আমার স্বামীরে। না পাই যখন আমি ডাঙায় উঠলাম, তখন দেখি আমার শাড়ির মধ্যে একটা চোখ আটকে আছে। আমার স্বামীর চোখ। মেলা পরে যখন আমার স্বামীর লাশ ভাইসে উঠলো, আমি দেখলাম মাথার পেছনে গুলি লাগে তার চোখ বাড়ায়। আমার স্বামীর চোখ, ওই যে আমার সাবালটা, ওর চোখ ধরে আমার স্বামীর চোখ, আমার স্বামীর চোখ পাইছে। এদের চোখে নোনা জল এখনো বয়ে চলেছে। অসম্মান, দারিদ্রতা আর মৃদুলা, আমি আরেকটু ইমোশন চাচ্ছি প্লিজ। এদের চোখে নোনা জল আজও ভদ্রা নদীর স্রোত বেয়ে বঙ্গোপসাগরের দিকে ধাবমান। অসম্মান আর দারিদ্রতার পাথরে চাপা পড়া এই মানুষগুলো চোখ তুলে তাকাতেও ভুলে গিয়েছে। তবে আজও যখনই এরা একসঙ্গে হয়, ঘুরে ফিরে উঠে আসে ৭১-এর সেই নারকীয় হত্যার প্রসঙ্গ, স্মৃতিচারণ করে সেই সব দিনগুলোর কথা। মোকলেশ, মোকলেশ, ঘুমাচ্ছিস নাকি? তোকে শুটিং কি শেষ? আমাকে শুটিং হতে যাবে কে? আরে তোর ভ্যানে আছে না ওই কলাম, তো শুটিং কি শেষ? না, চলতেছে। তা ওই বিটিটা কি উল্টা পাল্টা কিছু করছে নাকি? উল্টা পাল্টা গতি যাবে কে? যা ঘটেছিল তাই করছে। কি ঘটেছিল? কবে ঘটেছিল? কে? ৭১ সালে কাইতে নাংলায় যা যা ঘটেছিল তাই করছে। জহির বড় গিরিঙ্গি করতেছে, খোসায় খোসায় ঘা বানাচ্ছে। কোন জন্মে কি ঘটেছিল তাই নিয়ে তেনা পেঁচাচ্ছে। এদিকে রাস্তা ভাঙা, পাকা হচ্ছে না। আচ্ছা, তোর ভ্যান চালাতে কষ্ট হচ্ছে না? এইসব নিয়ে কারো মাথা ব্যথা নাই। হ্যাঁ, ওদিকে ঈদগাহ, ঈদগার মাঠে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে। পবিত্র মাঠ অপবিত্র হচ্ছে, তা নিয়ে কারো মাথা ব্যথা নাই। হ্যাঁ, কবে কোন দিন, সেই জন্মের কোন আগে 1971 সালে কি ঘটেছিল, তাই নিয়ে ওনারা ব্যস্ত আছেন। বুঝেছিস মকলেশ, জহির এসব ধান্দাবাজি করে পয়সা কামাচ্ছে। টেলিভিশনের একটা অনুষ্ঠান বানাতে পারলি লাখ লাখ টাকা কামাবি। কি করছেন? শুটিং পার্টির এত বড় লোক হলে তো গাড়িতেই আসতো, আমার ভাইরে চড়ত না, আর ইমদাদের দোকানে বসে চা পুরি খাইতো না। এসব লোক দেখানো ধান্দা, এসব আমরা বুঝি। চল যাই, শুটিং দিয়ে আসি। না, আপনি যাই দেখেন, এই শুটিং দেখতে গেলে ভ্যানটা আবার চুরি হতে পারে।
আপনি যান। এরপর আপনারা কি করলেন? আর কি করব, গ্রামে ফিরে আসলাম। আমি ফুলতলায় যাই নানার বাড়ি উঠলাম, 10 দিনও যায়নি আমার সাবারটা রাস্তবমি হয়ে এক রাতের মধ্যে মরে গেল। মাথা ঠিক ছিল না। 2 মাস পর ফিরে এলাম কাইতে নাগলা যা তাকে কপালে স্বামীর পিঠে গিয়ে মরবো। কেন? আপনারা তো ইন্ডিয়া যাচ্ছিলেন। তা আমরা তো আর পথঘাট চিনি নে, কাইগের সাথে ইন্ডিয়া যাব। স্বামীদের লাশ কি করলেন? কি আর করব, ওই পুকুরের মধ্যেই পড়ে থাকলো। মাটি দেব কি করে? বাইসে তো ছিলাম আমরা সব মায়ের ছেলেরা। অগরে মাটি দেব নাই সাওয়াল গুলারে বাঁচাবো? পুকুরের মধ্যেই পড়ে থাকলো, মাছ আর শকুনের খাবার হিসেবে। দাম দিয়ে কিনেছি বাংলা, কারুর দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। গ্রামে ফিরে এসে আপনারা কি করতেন? মানে কিভাবে আপনাদের চলতো? ওই পরের বাড়িতে ধান চাল করতাম, ইডা সিডা করে দিতাম, ইরাম করেই চলেছে। আচ্ছা, গ্রামে লুটপাট হয়নি? মিলিটারি আসেনি? হ্যাঁ হয়েছে না, মিলিটারি আইছিল তো। তখন আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে পলাইছিলাম। মাঝে মাঝে শুনতাম নদীতে গান বোট আসতো, আমরা তখন দূরে সরে থাকতাম, তাই না? বাড়িতে আগুন দেয়নি? দিল, সব জ্বালায় দিল, কিচ্ছু ছিল না পরনের কাপড় খান ছাড়া। খোলা আকাশের নিচে ছিলাম মেলা দিন। মুক্তিবাহিনীর লোকজন আসেনি? ঘর পুরাই দিলে ওই ভয়েতে তো রাত্রে ঘুম আসতো না, ওই জায়গা থাকতাম। এই মাঝে মধ্যে পায়ের শব্দ পাতাম, ওই আবসা অন্ধকারে উকি দিয়ে যখন দেখতাম ওই লুঙ্গি কাঁচামারা বেটারা সব যাচ্ছে, ওই কাঁধে আবার রাইফেলও ছিল। ভয়তে যখন চাওয়াল পাওয়ালরা চেঁচাই উঠত, তারা কত ভয় নেই, আমরা মুক্তিবাহিনীর লোক। আর কাউকে দেখেননি? মাঝে মধ্যে ইট পাটকেল এসে পড়তো চালের ওপর। একবার তো একটা আদলা ইট এসে আমার এই মাথার মধ্যে পড়েছিল, মেলা রক্ত পড়িল। এখন এই যে এই কাটা দাগ আছে, হাত দিলে বোঝা যায়। চিনতেও পারেননি? চিনতে পারলি বা কি করতে পারতাম, এখনো কি কিছু করতে পারতেছি? বাবারা আর কি কিছু জিজ্ঞেস করবেন? ওই আমাদের তো আবার ওই গ্রামে ফিরে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। জহির ভাই, কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন। না, এই গ্রামে রাজাকার ছিল কিনা, থাকলে কারা, এই প্রশ্ন করা যায়। আচ্ছা, আপনাদের গ্রামে কোনো রাজাকার ছিল? ছিল, অনেকেই তো ছিল। মা ঠিক মতো কয়ো, ভয় পায় না মা, ভয় পায় না। আচ্ছা, নাম মনে করতে পারেন সেই রাজাকারগুলোর? নামটা জানি না বাবা, তো ছিল, অনেকেই ছিল। তারা অত্যাচার করতো না?
জহির ভাই, কোনো সমস্যা? ওদের একটু সময় দাও। মা করে ফেলাও, ভয় পায় না মা, করে ফেলাও। আপনারা বলেন, চুপ করে থাকবেন না। না, অত্যাচার করেনি। না, অত্যাচার করিছে। কেউ কেউ আইসা কত তোরা একা একা থাকিস, আমার সাথে নিকে বয়। বলবে বলবে করো না করো। এই কে কথা বললো? সাহস থেকে সামনে এসে বলুন। ভাইডি, ওরা কখনো সামনে আসে না। আমি চিনতে পারিছি 71 সালে ওগারের বাপরা এসে আমাকে রাঙা চোখ দেখাইতো, এখন ওরা আমাদের রাঙা চোখ দেখায়। শকুনির রাঙা চোখ দেখতে দেখতে কোন রকমে বাইসে আছি বাবা, আর আমরা মরতে চাই না, আর মরবো না। তোমরা আগে এসছো আমাদের কথা শোনার জন্য। আমি কব, আমরা কব, শুনবা তোমরা? অবশ্যই অবশ্যই আমরা আপনাদের কথা শুনবো। শুধু আমরা না, আপনাদের কথা সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে চাই। বলুন বলুন আপনারা। তাহলে শোনো। ফারুক, ফারুক, রেডি, ক্যামেরা, রোল, 5 4 3 2 1 0 0 অ্যাকশন। বলুন। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি।